शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। একটি শুরু করছি। একটি ৫-৬ বছরের মেয়ে নিবেদিতা স্কুলে পড়তে আসতেন এবং স্বামী শারদানন্দ ওখানে পিরিয়ডিক্যালি কখনো কখনো গীতা এবং রামায়ণ মহাভারতের ওপরেও নিয়েছেন, ক্লাস করতেন এবং একটা চিকের আড়ালে, তৎকালীন কলকাতা, চিকের আড়ালে এরা বসতেন মেয়েরা। তো ওই বাচ্চা মেয়েটিও যেত, কিন্তু সে মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ত। এই মেয়েটি, তার নাম ছিল পারুল। পরবর্তীকালে তাকে নাম পাল্টে অনেক ঘটনা ঘটল। 12 বছর বয়সে মেয়েটিকে জোর করে বিয়ে দেওয়া হলো। তারপরে যখন তার বয়স 17 বছর, তারা খুবই পীড়াপিড়ি করলেন। উনি বললেন, আমি আর যাব না। সেই সময় একটা অ্যাডভেঞ্চারাস সুধীরা বসু, তিনি দেবব্রত বসুর ছোট বোন। সুধীরা বসু শ্রী সারদা মঠের অন্যতম আর্কিটেক্ট। এদের পরবর্তী যে জেনারেশনটি, মানে নিবেদিতা ক্রিস্টিনা পরে, তিনি তাকে গভীর রাত্রিরে বাড়ি ছেড়ে পালিয়ে, এবং সুধীরা দিদির প্ল্যান, তাকে আশ্রয় দিলেন, বিভিন্ন জায়গায় রাখতেন পাছে এটা নিয়ে জানাজানি হয়ে যায়। এবং তাতে করে ক্রিস্টিনার মত ছিল না একেবারেই, বলে এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে এবং কোনো রকম যদি কিছু গণ্ডগোল হয় তাহলে পরে এটা নিয়ে অনেক দূর জল গড়াবে এবং এই সমাজে এটা আমাদের কাজের পক্ষে ক্ষতি হবে। নাম পাল্টে দিলেন, নাম রাখলেন সরলা। এই পারুল, সরলা, তারপর পরবর্তীকালে শ্রী ভারতী, শারদানন্দ স্বামী তাকে গেরুয়া বস্ত্র দিলেন এবং তার নাম রাখলেন শ্রী ভারতী। তিনি দীর্ঘদিন বেনারস বাস করছেন। সুধীরাদির মৃত্যুর পর, মানে তার অকস্মাৎ, আপনারা জানেন যে একটি ট্রেন অ্যাক্সিডেন্টে এলাহাবাদ থেকে কাশি যাবার পথে পড়ে গিয়ে ওই যে তার একটা কোমাতে চলে গেলেন, আর তার ফেরেনি। এই যে পারুল, সরলা, শ্রী ভারতী পরবর্তীকালে সারদা মঠের প্রথম অধ্যক্ষা যখন প্রতিষ্ঠিত হলো, তিনি ব্রহ্মচারী, প্রব্রাজিকা, নামটি কি, ভারতী প্রাণা। এই যে একটা ইভলিউশন বা একটা উত্তরণ, এই উত্তরণগুলোর কেন ঘটতো? এবং তখনও তো প্রথম যে 1954 সালে 1954 যে প্রথম শ্রী সারদা মঠ স্থাপিত হলো, সুরধ্বনি কানন বলে যে বাগান বাড়িটি কিনলেন বেলুড় মঠ এবং সম্পূর্ণ স্বাতন্ত্র্য তাদের দিয়ে এটিকে গড়ে তুললেন, শ্রী সারদা মঠ হলো। এই ইতিহাসটি দেখতে গেলে পরে শুরু হয়েছিল কোত্থেকে? আমরা জানি যে স্বামীজি অত্যন্ত ব্যগ্র ছিলেন যাতে একটি স্ত্রী মঠ হয়। বাবা আগে মা এবং মায়ের মেয়েরা, তাদের একটি জায়গা করে তাদের বসিয়ে তবে আমি হাঁপ ছাড়ি, চিঠিতে তো বারবারই লিখেছেন।
কিন্তু যদি তারও আগে দেখা যায় শ্রীরামকৃষ্ণ আমি জল ঢালছি তুই কাদা চটকা, গৌরী মাকে, গৌরদাসী, এদের পেছনে প্রত্যক্ষ যাদের আমরা জানি যে হ্যাঁ শ্রী শ্রী মা কেন্দ্রে, তাকে উপলক্ষ করে স্বামীজির একান্ত ইচ্ছে, এবং এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে নিজেদের মধ্যে, ঠাকুরের সন্তানদের মধ্যে, কিন্তু তিনি দৃঢ় এবং অবিচল ছিলেন, মেজরিটি ফেভারে ছিলেন। এটা একটা ভালো জিনিস। এই যে স্ত্রীমঠ হলো, তাহলে তার প্রথম শ্রীরামকৃষ্ণকে আপনি যদি নাও ধরেন, স্বামীজি থেকে তো ডেফিনেটলি এটা শুরু। মানে তার পেছনে কারা ছিলেন? নিবেদিতাকে নিয়ে আসলেন, এটাই তো নিউক্লিয়াস অফ শ্রী সারদা মঠ। নিবেদিতা বিদ্যালয়ে যেটি, এটাই হচ্ছে তার প্রথম কি বলবো নিউক্লিয়াস এটা। তারপরে সুধীরাদির অসামান্য দক্ষতায় সেটি বড় হলো, বিভিন্ন পরিকল্পনা হলো। সারদা মাতৃমন্দির নামে একটি রেসিডেন্সিয়াল ত্যাগব্রতী যারা মহিলা জয়েন করেছেন ওখানে, তাদের জন্য, যেটি এখনো আছে সারদা কুটির নামে নিবেদিতা বিদ্যালয়ে। তো কেন এটা বলছি, যে কয়েকজন কিন্তু সর্বদাই প্রচ্ছন্নে রয়ে গেছেন। এর শ্রী সারদা মঠের আদি পর্বে, যখন নিবেদিতার কাজ বিদ্যালয়ের পর্ব, সেই সময় আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি দান, ডোনেশন এসছে নিঃশব্দে কার থেকে? মিসেস সারা চ্যাপম্যান বুল। আজকে অনেক ইতিহাস অবলুপ্ত, কিন্তু অনেকটাই পাওয়া যায় যাতে করে পরিষ্কার বোঝা যায় যে সারা চ্যাপম্যান বুল সবচেয়ে বেশি দান করেছে, ওই সময় সাহায্য করেছেন। নিবেদিতা বিদ্যালয়কেই ধরতে পারি আমরা ধরবো কেন? এই যে শ্রী সারদা মঠে যারা লিখেছেন বিভিন্ন আখ্যান, এবং অনেকগুলো ভালো বই আছে, তাতে করে তারা সবাই এটাকে বলেন যে এরা প্রচ্ছন্নে। এবং আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ জানেন যে $30,000 মিসেস অলি বুল তার উইলে নিবেদিতা স্কুলের জন্য রেখে গিয়েছিলেন। যদিও সেটি সবটি পাওয়া গিয়েছিল কিনা এটা আমি এখনো পর্যন্ত পারিনি। আমার খুবই একটা এটা ফিল্ড অফ ইন্টারেস্ট, কিন্তু আমি তথ্য এখনো পাইনি। যদি কখনো পাই, যদি সৌভাগ্য হয় আমার, আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কিছু টাকা পেয়েছিলেন। কাজী এই মিসেস অলি বুল, অথচ তীব্র ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবন তারও, এত ধনাঢ্য, সব কিছু ঠিক, কিন্তু অলিয়া তার একমাত্র সন্তানকে নিয়ে তার যন্ত্রণার শেষ ছিল না। এটা হয় কারণ নিবেদিতার একটি চিঠিতে লিখেছিলেন নিবেদিতা মিসেস বুলকেই, যে কি জানো সেন্ট সারা, যারা জগৎ কল্যাণে, জগৎ হিতে কাজ করতে আসেন, তারা দে আর নেভার অ্যালাউড এ পিসফুল লাইফ, পিসফুল প্রাইভেট লাইফ। কেন? এলস দে রেস্ট ইন ইট। যদি ঘুমিয়ে পড়ে তারা, আমাদের যদি স্বাচ্ছন্দ্য বিলাসে আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়াটা সবসময় ফিজিক্যাল নয়, মেন্টালিও, আর ইচ্ছে করে না। আরাম, মর্নিং ওয়াক আপনারা যারা করেন, একদিন দুদিন বাদ দিলে পরে, হ্যাঁ বেশ বিছানাতে থাকলে পরে দেখবেন আর ইচ্ছে করে না। তাহলে এইখানটায় হচ্ছে নিবেদিতা কি সুন্দর করে বললেন যে কেন তাদের জীবনটি, প্রাইভেট লাইফটা ল্যাসারেটেড হয়, মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়, ক্ষতবিক্ষত হয়। এই জন্য পাছে যদি ঘুমিয়ে পড়ে তারা, তাদের দিয়ে যে জগৎ হিতে, জগৎ কল্যাণে কাজ করাতে হবে।
1899 রিজলি ম্যানর, তারা তিনজন কতদিন থেকে পরিকল্পনা করছেন, জোসেফিন ম্যাকলাউড লিডিং, যে আমি বেসি লেগেট তো অফকোর্স হোস্ট করবেন রিজলি ম্যানরের কর্ত্রী, আর সারা চ্যাপম্যান বুল এবং নিবেদিতা আসবেন প্রফেটকে নিয়ে। প্রফেট বলতেন ওরা স্বামীজিকে, নিজেদের মধ্যে, প্রকাশ্যে কখনোই বলতেন না, প্রকাশ্যে কখনো বলতেন না এ প্রফেট বা শ্রীরামকৃষ্ণ ওরকম এরকম নয়, কিন্তু নিজেদের মধ্যে সর্বদা একে প্রফেট বলে সম্বোধন করতেন। কতদিন থেকে পরিকল্পনা করেছেন, কিন্তু হলো কি, যেদিন এসে মিট করবেন স্বামীজি আসলেন, বারবার করে ম্যাকলাউড চিঠি লিখছেন, টেলিগ্রাম পাঠাচ্ছেন, বললে মিসেস বুল আসতে পারছেন না, সামান্য দূরে, মানে উনি তখন স্টুডিও হাউস কেমব্রিজ ম্যাসাচুসেটসে আছেন। কেন না, ওলিয়া এত অসুস্থ যে সে বিছানা ছেড়ে উঠতে পারে না। যখন আসা হলো রিজলি ম্যানরে, তখন পর্যন্ত ওই নিউ তাকে নাকি রেল স্টেশন পর্যন্ত মানে স্ট্রেচারে করে তাকে ক্যারি করতে হয়, হাঁটতে পারেননি। এবং অদ্ভুত ব্যাপার যে ওলিয়া, তিনি, তারও গিফট ছিল, অত বড় বাবা মার সন্তান, অত বড় ট্র্যাডিশনাল ফ্যামিলি, অলিবুলের মতো অত বড় প্রতিভাধর, ওয়ান অফ দি মোস্ট এমিনেন্ট ভায়োলিনিস্ট এবং কম্পোজারও বটে তিনি, তার পাশ্চাত্য সঙ্গীতে তিনি তার একমাত্র দ্বিতীয় পক্ষের সন্তান। তা সত্ত্বেও তো ওলিয়া কেন এটা হয়, রাধু কেন এরকম হলো এটা হয়। ওলিয়ার সঙ্গে রাধুকে একদিকে তুলনা করলেও করা যায়, আবার আরেকদিকে তুলনা করা যায় না। এইখানে যখন স্বামীজি রিজলি ম্যানরে রইলেন, তার নির্ধারিত দিনের অন্তত 22 দিন, 20 থেকে 22 দিন বাদে মিসেস বুল প্রফেটের কাছে আসতে পারেন সকন্যা, এবং সেখানে র্যালফ ব্র্যাটলেটকেও জয়েন করলেন। র্যালফ ব্র্যাটলেট হচ্ছেন, আপনাদের বোধহয় আগের কোনো ক্লাসে বলেছি যে ইনি অ্যাকচুয়ালি সিলভিয়ার পিতা, বায়োলজিক্যাল ফাদার অফ সিলভিয়া। যাই হোক, আশ্চর্য যে সারা জীবনই ও জানতো যে অ্যাডপ্টেড গার্ল অব ওলিয়া ওয়ান, ওলিয়া বিয়ে ডিভোর্সও হয়েছিল, কিন্তু কেন যে কোনো কারণেই হোক ওয়ান বা ওর স্বামীর যে টাইটেল, মানে হেনরি গুডউইন ওয়ান, তাকে বিয়ে করেছিলেন, সেটাও এর ইচ্ছার বিরুদ্ধে, আমাদের অলিবুলের ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু অলিবুল কখনো, ওই তার একটি ভাব ছিল যে ব্যক্তি স্বাতন্ত্র্য এবং ব্যক্তি স্বাধীনতা দেব, তিনি হাত দেননি, কিন্তু অত্যন্ত গ্রাম্বল করেছেন, অসন্তুষ্ট হয়েছেন। আবার সে অসন্তোষ প্রকাশ তেমনি করে করেননি চিঠিতে। আর যারাই আপনারা মিসেস বুলের চিঠি পড়েছেন, দেখবেন যে নিবেদিতা পর্যন্ত এরকম ইনডাইরেক্টনেস, দ্যাট ব্রিলিয়ান্ট ইনডাইরেক্টনেস, কোথা দিয়ে যে উনি কোথায় পৌঁছবেন মিসেস অলিবুল তার কোনো ঠিক নেই। অত্যন্ত আঁকা বাঁকা পথে তার গতি, কিন্তু তার একটি বক্তব্য আছে। এই পটভূমিতে স্বামীজি ওলিয়াকে, ওকে ধরলেন মিসেস বুল, নিবেদিতা বিশেষ করে, যে আপনি একটু ওলিয়াকে, ঘন্টার পর ঘন্টা স্বামীজি ওলিয়াকে সময় দিয়েছে একা। কিন্তু যাই হোক, ভবি ভোলবার নয়, তার বহুদিন বাদে, তখন আপনার 1907-এ এই সিলভিয়ার জন্ম। আশ্চর্য যে এই সিলভিয়ার বংশ কিন্তু তিনি দীর্ঘদিন জীবিত ছিলেন, 50-এর দশকে, গত শতাব্দীর ওর মৃত্যু হয়। সিলভিয়া বুল ওয়ান তিনি ব্যবহার করতেন। খুব বেশি তথ্য পাওয়া যায় না। যাই হোক,
এই পরিপ্রেক্ষিতে বলা যে ওইখানে স্বামীজি ওয়াজ নট অ্যাট অল ব্লাইন্ড অ্যাবাউট দ্য সো কল্ড মানডেইন ডে টু ডে অ্যাফেয়ার্স। তিনি যখনই তার জাগতিক চেতনার ভূমিতে তিনি যখন নামতেন, তার রিপার্টি, তার কথাবার্তা, তার ঝকঝকে সব কিছু ঠিক, কিন্তু তার দৃষ্টি, অবজারভেশন সাংঘাতিক। তিনি কিন্তু জানতেন যে এই রালফ ব্র্যাটলেটের সঙ্গে তার একটা অ্যাফেয়ার্স চলছে, কিন্তু এ নিয়ে তিনি কি বলেছিলেন বা অ্যাটল বলেছিলেন কিনা সে সম্বন্ধে কোনো তথ্য নেই, বোধহয় বলেননি। কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলেন ওলিয়াকে ঠিক পথে নিয়ে আসার জন্য। এইবার এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে যে প্রথম চিঠি শুরু করছি, যেটি বলছিলাম যে শ্রী সারদা মঠের যে নিউক্লিয়াস নিবেদিতা বিদ্যালয়, পরবর্তীকালে এটা যেভাবে হয়েছে, ওই যে বলা মাতৃমন্দির, তারপরে এখন বোধহয় সারদা কুটির, এখান থেকেই প্রথম 7+8 ভারতী প্রাণাকে নিয়ে, অধ্যক্ষকে নিয়ে 8 জন, তাদের স্বামী শঙ্করানন্দ এই পুরনো বেলুর মঠের পুরনো ঠাকুর ঘরে ব্রহ্মচর্য সন্ন্যাস দিলেন, বিরজা হোম করিয়ে সন্ন্যাস হলো এই বেলুর মঠে, এই পুরনো ঠাকুর ঘরে। তার পেছনে যবনিকার অন্তরালে মিসেস অলি বুলের ভূমিকা অসাধারণ। যদিও প্রত্যক্ষত আমরা, এমনকি আপনারা অনেকে হয়তো দেখেছেন, সুধীরা বসুর ওপরে বই মানে ঠিক তেমন প্রামাণ্য জীবনী লেখা হয়নি, জানি না এখন হয়েছে কিনা। একটি শুধু আছে বোধহয়, প্রব্রাজিকা অশেষ প্রাণাজি, তিনি একটি অনন্যা সুধীরা বলে একটি জীবনী তৈরি করেছেন, সুন্দর ছবি টবিও আছে, কিন্তু সেটা অত্যন্ত স্কেচি। তো যাই হোক, এই পটভূমিতে আমরা আজকে চিঠি আরম্ভ করছি অলি বুলের সেই সময় অন্তিমকাল, ডিসেম্বরের। আমরা প্রথম চিঠি বলছি, ডেট 19th December 1910, মানডে, লেখা ম্যাডিসন স্ট্রিট, ব্রুকলিন, নিউ ইয়র্ক। ওলিয়া 1। এই সময় আরেকটি জিনিসও আপনাদের বলে নেওয়া দরকার, মিসেস বুল সম্পূর্ণ নিষিদ্ধ করলেন যে তুমি আমার মেয়ে, আমি তোমাকে সব রকম সাহায্য করব, কিন্তু তুমি আমার জীবনে প্রবেশ করবে না। এমনকি তুমি স্টুডিও হাউস, ব্র্যাটল স্ট্রিট 168, যেটা কেমব্রিজ ম্যাসাচুসেটসে, এখানেও আসবে না। এমনকি নিউ ইয়র্কে যেখান থেকে এই চিঠিটি লেখা, সেখানের যে বাড়িটি, উনি কখনো এডিথ বলে, ওর যে এক বন্ধু পরবর্তীকালে জানলেন যে উনি স্বামীজির অত্যন্ত অনুরাগিনী এবং তার মেয়েটিও অত্যন্ত অনুরাগিনী, তারা অসম্ভব স্বামীজিতে মগ্ন ছিলেন তাদের মতো করে। সিরি নাম মেয়েটির, সিরি, আর এর মা হচ্ছেন এডিথ ওয়ান্ডারার নাকি ওয়ানান্নার, আমার ঠিক টাইটেলটা মনে পড়ছে না। তাতেও বলে দিয়েছিলেন যে তুমি কখনো আমার সঙ্গে থাকবে না তো বটেই, দেখা করতে হলে পরে আমি পারমিশন দিলে দেখা করবে, এবং একা আমার সঙ্গে কখনো দেখা করবে না। হয় নিবেদিতা থাকবে, নয় সিরি থাকবে, অথবা দুজনেই থাকবে, তাহলেই দেখা করবে। এটা নিয়ে ডিসপিউট আছে যে বোধহয় ওলিয়া মাকে ইচ্ছে করে যন্ত্রণা দেবার জন্য, ওদের মধ্যে একটা রেষারেষির পর্যায়ে, জেদাজেদির পর্যায়ে চলে গিয়েছিল, সম্পর্ক অত্যন্ত খারাপ। কিন্তু মা তো, এবং ওলিয়া যাই করে থাকুন, পরবর্তীকালে আমরা নিবেদিতার চিঠিতে আসব,
যে এমনকি নীরও তার মার প্রতি এর থেকে সদয় ছিলেন। নীরও তার মার প্রতি ওলিয়া যেমন মিসেস বুলের প্রতি যতটুকু সদয় ছিলেন, তার থেকেও নীরও তার মার প্রতি এর থেকে বেশি সদয় ছিলেন, মানে মাকে খুব যন্ত্রণা দিয়েছেন। এই সময় ওর একদিন ওরা কথায় কথায় এডিথকে বলেন, এডিথ বললেন যে তোমার এটা অ্যানিমিয়া এবং মনে হচ্ছে কোনো ইন্টেস্টাইনাল ডিজিজ। বলে না, এই প্রথম ওরা জানতে পারে। বলে না, আমার এসব কিছুই না, এটা আমার একটা ফাউল ইনফ্লুয়েন্স, সাইকিক ইনফ্লুয়েন্স, আমার একটা খারাপ প্রভাব আমার উপরে পড়ছে। এটা ওলিয়া যার কাছে আছে, শ্যাপলি বলে একজন, অ্যামেলিয়া শ্যাপলি, যে আবার প্রথমেই বিয়েটি দিয়েছিল এই আপনার হেনরি গুডউইন ওয়ানের সঙ্গে ওলিয়ার, তারই উদ্যোগে তিনি বলছেন যে না, আমার এসব কিচ্ছু নয়, এটা শারীরিক নয়, এটা সম্পূর্ণ সাইকিক, মানে কেউ আমাকে দূর থেকে মনে মনে ইভিল ইনফ্লুয়েন্স, এটা আমাদের দেশেও আছে এবং বোধহয় পৃথিবীর প্রতিটি দেশেই আছে, ওদের দেশেও ছিল, এখনও আছে আমাদের। উইচক্রাফট ওদের দেশে বলে, আমাদের এখানেও তুকতাক মন্ত্রতন্ত্র ইত্যাদি আছে। এটার কতটা সত্যি কতটা মিথ্যে কিছু জানা যায় না, তবে আমরা তো চাষা, বাবুরা যেকালে অম্বল খেয়ে গেছে, ভালো বলেছেন, আমরাও অম্বল, তাহলে আমাদের অম্বল দাও। এখন যখন স্বামীজি বলেন যে হ্যাঁ এরকম হলো, ওই যে হিমালয়ের ঘটনাটি, বা মাদ্রাজে বালির পিণ্ড দেয়া, তখন হলে পরেও স্বামীজি কিন্তু এই ঘটনাটি স্বামী শিষ্য সংবাদে শরৎচন্দ্র চক্রবর্তীকে, বাঙালকে বলে সমস্ত, তুমি বলো না বাঙালকে তোমার সেই ভূত দেখার গল্পটা, তারপরেও কিন্তু স্বামীজি সমস্ত কিছু বলেও অনিচ্ছা সত্ত্বেও রাম রাম কি সময় নষ্ট হলো, কখনো মনে এগুলো ঠাঁই দিবি নে, সর্বদা সেই সর্বব্যাপী ব্রহ্ম চিন্তা কর, ওইতে মন রাখ। এগুলো কি, এই চিঠি যেটা আমরা বলবো তাতেও এটা আসবে, এটা বা এর পরেরটা। তো এই অবস্থায় যিনি জীবনে এদিক দিয়ে সাইকিক বা কোনো কাল্টিস্ট, উনি কোনো দিন ছিলেন না আমাদের সারা চ্যাপম্যান বুল। কিন্তু এই প্রথম এডিথ অবাক হয়ে গেলেন, এডিথও স্বামীজির মহা অনুরাগিনী এবং ওই তার মেয়ে সিরি। বলে তাহলে তো কি মনে হচ্ছে? বলে এটা একটা খারাপ প্রভাব, এটা ওলিয়াকে দিয়ে করানো হচ্ছে, আমার কাছে এসে ওকে দিয়ে ওই শ্যাপলে ও এটাকে করে পাঠাচ্ছে, এবং ওলিয়া তো ওদের বাড়িতেই থাকে, আর ওর প্রভাব ভালো নয়, আমার সমস্ত শরীর খারাপ হচ্ছে এই জন্য। আশ্চর্য যে এই দোলাচলের মধ্যে তিনি কিন্তু, তার সঙ্গে বললেন, বলে তুমি কি এখনো? বলে হ্যাঁ, আমি প্রতিদিন ভোরবেলা এবং সন্ধেবেলা মেডিটেশনে বসি। ওর ঠাকুর ঘর খুব সুন্দর ছিল, স্টুডিও হাউসে, এমনকি এই ম্যাডিসন স্ট্রিটের বাড়িতেও আমি রোজ বসি। এবং আর এটা তো আমি জানি যে আমার এখন খারাপ সময়। বলে কি করে? বলে আমি স্বামীজিকে দেখলাম, দর্শন হয়েছে। কি দর্শন হয়েছে সেটাও বলেছিলেন এডিথকে, যে একটা দেখলাম চেরি ফুলে 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 ঢাকা গাছ, তার নিচে উজ্জ্বল জ্যোতির্ময় রূপে স্বামীজি দাঁড়িয়ে আছেন, বলছেন যে মিসেস বুল, তোমার একটু এই সময়টা একটু খারাপ, কিন্তু এর পরে খুব ভালো সময় আসছে। আমি তো জানি এটা প্রভাবের। এখন নিবেদিতার দোলাচল দেখুন, এখানে প্রভাব না কি এটা আমরা এই চিঠিগুলো যত এগোবে বোঝা যাবে। এইটাই ব্যাকগ্রাউন্ড। তার মানে ওলিয়াকে চাইতেন না উনি দেখা করুন, কিন্তু ওলিয়া গিয়ে ওকে মাঝে মধ্যে, এবং একদিন
নিবেদিতা এবং সিরি কেউই নেই। নিবেদিতা জাস্ট ওরা বিকেলবেলা ডাক্তার বলেছিলেন যে তুমি একটা মোটরে করে ঘুরে আসবে, উনি হাঁটতে পারতেন না, মানে টার্মিনাল ডিজেনারেশন অফ নার্ভস ইন লেগ। মেডিকেলি অ্যাকচুয়ালি সারা চ্যাপম্যান বুলের প্রধান অসুখ ছিল দীর্ঘ 33 বছর ধরে একটি টিউমার। সেইটি তৎকালীন যুগে অপারেট করা হয়, ফরচুনেটলি বিনাইন, মানে টিউমারটি ক্যান্সারাস নয়। তারপর থেকে শরীরটা অনেকটা ভালো হয়, কিন্তু আবার ইন্টেস্টাইনাল একটা প্রবলেম হয়, অ্যানিমিয়া হয়, তার থেকে আস্তে আস্তে করে ওই আপনার ওই পায়েতে স্নায়ুগুলো, ওই টার্মিনাল ডিজেনারেশন যেটাকে বলে অফ নার্ভস ইন দি লেগ, হাঁটতে পারতেন না, প্র্যাকটিক্যালি দাঁড়াতে পারতেন না, ধরে ইয়ে করতো শেষের দিকে। এই সময়ের ছবি। এবং ওই সময়ে একদিন ওলিয়া ওদের পাশ কাটিয়ে একা দেখা করেছিলেন। তো নিবেদিতা সেই সময় ছিলেন না, উনি অন্য কাজে নিউ ইয়র্কেই গিয়েছিলেন। এসে হঠাৎ করে দোতলায় গিয়ে মিসেস বুলকে দেখেই কিছুক্ষণ বাদই দৌড়ে নেমে এসছেন একতলায়। ওর সঙ্গে কি ওলিয়া দেখা করেছে আজকে? তলায় ইয়েকে, সিরিকে পেয়েছেন। সিরি ওখানে থেকে পড়াশুনো করেন, এডি তো আছেন। বলে হ্যাঁ, তুমি ছিলে না? না, ওলিয়া একাই দেখা করেছে মার সঙ্গে। বলে অদ্ভুত, বলে সর্বনাশ। এটা নিবেদিতা হাউ হাউ করে কাঁদলেন, কান্নায় ভেঙে বললেন আমি আমার বন্ধু হারালাম। ওই দিন এমন একটা ঘটনা ঘটেছিল যেটা নিবেদিতা পূর্ণ বর্ণনা দেননি, কিন্তু আভাস দিয়েছেন, যেটা অত্যন্ত অস্বাভাবিক আচরণ। কেউ যদি পজেসড হয়, এই যে মানে ভর করা বলে না বাংলায়, যে কোনো আবেশ হলে পরে যেরকম একটা অদ্ভুত, বলে অদ্ভুত ধরনের ব্যবহার করেন, যেটা উনি করেন না। এবং এমন ওরা ভয় পেয়ে যান, ওই নেমে আসেন, এবং নেমে এসে নিবেদিতা ভেঙে পড়েন। বলে একে তো এবং নিবেদিতাও দোলাচলে ছিলেন, উইচক্রাফট হতে পারে, ইনফ্লুয়েন্স ইভিল হতে পারে, কি হয়েছে জানা নেই। এই ব্যাকগ্রাউন্ডে এই চিঠি। আবার আমি রিপিট করছি, 19 ডিসেম্বর 1910 মানডে, ওই ম্যাডিসন স্ট্রিট, ব্রুকলিন, নিউ ইয়র্ক থেকে চিঠিটি লেখা। ওলিয়া 1, উনি তখন মোস্টলি ওয়েস্ট লেবানন, মেইন, আমেরিকায় থাকেন। ওটাই ওদের একটা বাড়ি, ওদের আদি বাড়ি। ওখানে বাবার ব্যবসাও ছিল, মানে আপনার এবার নিবেদিতা চিঠি লিখছেন। আজকে সকালবেলা আমাকে মিসেস বুল নির্দেশ দিলেন তোমাকে চিঠি লিখতে, তাই এই চিঠি লিখছি। এখানকার আবহাওয়াতে উনি অনেক অসম্ভব ভালো আবহাওয়া, হ্যাঁ, ইটস সো এগ্রিয়েবল উইথ হার দ্যাট শি ইজ রিকাভারিং রেদার ফাস্ট, খুব দ্রুত আরোগ্য লাভ করছেন। কাজেই তোমার চিন্তা করার, আশঙ্কা করার কোনো কারণ নেই। নিবেদিতা কিন্তু আগাগোড়া বজায় রাখতেন একটা ভদ্রতা, একটা সহানুভূতি, এবং সত্যিকারেরই সহানুভূতি ছিল। নিবেদিতার একটা চিঠিতেও দেখেছি, সে চিঠি আমরা আলোচনা করব না, যে আহা বেচারা ওলিয়া, ওর যদি আরেকটা বিয়ে করতে পারতো, আর ওর যদি কিছু ছেলেপুলে হতো, অনেক হাংরি সোলস, তাতে করে তো অনেক বেনিফিটেড হয়, ও হয়তো পাল্টে যেত। তো এখানটায় বলছেন যে অনেকটা ভালো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আর আমি জানি যে তবু তুমি চিন্তা করবে, কেননা তোমার মা তো। এগুলো কথাগুলো কিন্তু একটা শিষ্টতার আবরণে লিখতে হয় নির্দেশ, এবং মিসেস বুলও অত্যন্ত শিষ্টতা বজায় রেখে চলতেন, কিন্তু দেখা করতে দেবেন না, ওই সঙ্গে থাকবে। তবে আমার মনে হচ্ছে তুমি এই চিন্তা না করে পারবে না, তোমার মা তো, আর তুমি একমাত্র সন্তান। আর এটুকু বলা যায় যে তার সার্বিক উন্নতি হচ্ছে, এমন নয়
যে she is not flourishing equally well all the time, but undoubtedly and distinctly she is improving. কেন? Expression is getting sweeter. মানে মাঝে মধ্যে মিসেস বুল খিটখিটে হয়ে যেতেন, মাঝে মধ্যে মিসেস বুল ওই যে আবিষ্ট হলে পরে বা কোনো কিছু ভর করলে যেমন অদ্ভুত আচরণ করে, এটাও নাকি হতো। এখানে যারা আমরা বেশিরভাগই মেজরিটি আমরা বলবো যে দিস ইজ অল ডিউ টু ডিজিজ, ওই যে অ্যানিমিয়া, লেস অফ অক্সিজেন টু সেরিব্রাল পার্ট, এগুলোতে অদ্ভুত কত রকম বিহেভিয়ার হয়, মানে মানুষের কতগুলো অ্যাবেরেশন হয়, বিহেভিয়ার পাল্টে যায়। তো উনি লিখছেন যে এখানে উনি অনেক ভালো আছেন, ওর ব্যবহার এখন অতি মিষ্টি, অতি সুন্দর আছেন। মাঝে মধ্যে তার শরীরটা হয়তো একটু খারাপ হয়, ভালো। আর তার পায়ের জোর, হার কালার অ্যান্ড মাসলস আর কামিং ব্যাক, তার মানে তার পায়ের জোর ফিরছে এবং তার স্বাস্থ্যোজ্জ্বল ভাবটা আরও বাড়ছে। আর এবার তিনি বললেন যে এবার এক্সমাসে, এটা 19শে ডিসেম্বর লেখা, এক্সমাস 25-এ, বলে এবার তিনি she doesn't mean to overdo this time on the Christmas day. এখন ওর সদা সর্বদাই একটা ব্যাপার ছিল প্রচুর জ্ঞানী গুণী ব্যক্তি বা অতিথি অভ্যাগত নিয়ে একটা হইচইয়ের মধ্যে পালন করা। এটা একটা মিসেস বুলের এই কেমব্রিজ কনফারেন্সের দিন থেকে, গ্রিনেকার কনফারেন্সের দিন থেকেও এটা তার ছিল। বিভিন্ন ইন্টেলেকচুয়াল ইন্টারকোর্স বিটুইন ভেরি সেলিব্রেটেড মাইন্ডস, এগুলো ওর ছিল সারা বুলের। বলছেন এবার ইনি আর লোকের ভিড় বাড়াবেন না, খুব বেশি কিছু করবেনও না, সাদামাটাভাবে ক্রিসমাস তিনি কাটাবেন। আমি জানি এতে তুমি খুব খুশি হবে। এ কথার মধ্যেও একটু ব্যঙ্গ আছে, কারণ খুশি হবে এই জন্য যে টাকাটি বাঁচবে। বহু হাজার, কয়েক হাজার ডলার তো বেরিয়ে যায় এক একটা সেলিব্রেশনে, ওদের এক একটা ডিনার পার্টিতে থাউজেন্ডস অফ ডলার্স তৎকালীন যুগে। রিজলি ম্যানরে যে ডেসক্রিপশন পান তাতেও আপনারা এটা দেখেছেন, এটা হয়। তারপরেই বলছেন যে আমি নিজে এই একটু দূরে একটা ঘরে থাকি, সেখানে আমি আমার লেখালেখি করি, আর visiting only during the meal times and spending the evening with Saint Sarah after her drive. এই যে বেড়াতে যেতেন সন্ধ্যার সময়, শীতকাল, মোটর গাড়ি একটা করেছিলেন, কিনেছিলেন এই সময় মিসেস বুল, তারপরে সময় কাটাতেন এবং যথাসাধ্য উনি চেষ্টা করতেন শ্রীরামকৃষ্ণ, মা এবং স্বামীজির ভাবে পূর্ণ করে দেয়া। তারপরেই লিখছেন যে আমি তোমার সিলভিয়ার গল্পটা শুনে খুব মজা পেলাম। সিলভিয়ার তখন বয়স হচ্ছে আপনার 3 কি 4, ও 97-এ জন্মেছে, হ্যাঁ ওই 3.5 মতন হবে। এটা ডিসেম্বরের চিঠি, প্রায় 4। তো বলছেন যে সিলভিয়ার যে কথা যে তুমি লিখেছো ওলিয়া, তাতে আমি খুব মজা পেলাম। ও নাকি সান্তা ক্লজের সঙ্গে কথা বলেছে। দ্য চিলড্রেন আর অল ইমেজ ওয়ার্শিপার্স। ওই নিবেদিতা লিখছেন যে শিশুরা না এইরকমই সব কিছু চৈতন্যময় দেখে, তারা ইমেজ ওয়ার্শিপার্স, এখানে মূর্তি পূজক বলা নয়, চৈতন্যময় দেখে। যেমন কামারপুকুরে ঠাকুরের ওই যে গল্পটি আছে, চুপ চুপ আমি ফড়িং ধরবো, তোরা নড়বি না গাছের পাতা। শিবু দাদা, শিবু তখন খুব ছোট, সে ফড়িং ধরতে যাচ্ছে, তার মধ্যে বোধহয় বাতাসে পাতাটি নড়েছে, চুপ, শব্দ করবি না, আমি ফড়িং ধরবো। শিশু সব কিছুই চৈতন্যময় দেখে। এখানে নিবেদিতা এটাই মিন করছেন
যে চিলড্রেন আর ইমেজ ওয়ার্শিপার্স অ্যান্ড এ বল ইজ দ্য ফার্স্ট অফ দি টয়েস। আর প্রত্যেকটা শিশুই দেখবেন একটু বল নিয়ে সে খেলা আরম্ভ করে পৃথিবী, এবং সে সব কিছুই চৈতন্যময় দেখে। এই শ্রীরামকৃষ্ণের যে শিবুদাদার এই ঘটনাটি যে বলেছেন সব কিছু চৈতন্যময় দেখা, এটাও ওই রকম অর্থে নিবেদিতা ব্যবহার করছেন। বলে আমার কত ইচ্ছে করে, হাউ ডু আই উইশ দ্যাট শি শুড রিয়েলি হ্যাভ এ চিপমাঙ্ক। এটা হচ্ছে একরকম কাঠবেড়ালি, এটা বড় ধেড়ে ইঁদুর এবং কাঠবেড়ালির মধ্যবর্তী কোনো জীব, যার সুন্দর স্ট্রাইপ থাকবে আগাগোড়া। মানে এটা ঠিক ইঁদুরও নয়, বড় ইঁদুর, আবার স্কুইডেল গ্রুপেরও নয়, র্যাট গ্রুপেরও নয়, মাঝামাঝির একটা চিপমাঙ্ক বলে। একরকম আপনারা বলতে পারেন ছোট কাঠবেড়ালি। যদি সত্যি একটা জ্যান্ত পেত তাহলে ও খুব আনন্দ পেত। দ্য সেকেন্ড লেটার হচ্ছে সেম ডে। এবার দেখুন নিবেদিতার অন্য রূপ। 19th of December 1910, Monday morning, from the same address, Madison Street, Brooklyn, New York, to Josephine MacLeod. বলে আজকে এই সকালবেলাটা আমি পুরো দরকার হলে নষ্ট করব, কিন্তু আমি সমস্ত চিঠির উত্তর দেব, আর তোমাকে এই চিঠি লেখাটা বিশেষ বিশেষ দরকার। তোমাকে আমি গত যে চিঠিটা যখন লিখছি তখন একটা টেলিগ্রাম পৌঁছয় মিসেস হেলিয়ারের কাছ থেকে। এই মিসেস হেলিয়ারও অত্যন্ত শুভানুধ্যায়ী এবং বিবেকানন্দ অনুরাগিনী গভীরভাবে, এবং তিনি সদা সর্বদা ঠিক এডিথের মতোই কল্যাণ কামনা করতেন, মানে ওর বান্ধবী মিসেস বুলের, নিবেদিতার থেকে স্বাভাবিকভাবেই অনেকটাই বড়। বলে তার টেলিগ্রাম পেলাম যে শি উড মেক এ ভিজিট অন লাস্ট টুইসডে অ্যান্ড স্টে ওভারনাইট, একদিন এক রাত্রি থাকবেন। বলল যে, এবং তিনি এসছিলেন। বলে ইট ওয়াজ অ্যান অ্যাঞ্জেলস ভিজিট। বলে এই তো দেবদূতের আগমন। এবং শি টুক আপ দি হোল সিচুয়েশন ইনস্ট্যান্টলি, খুব দ্রুত, যেহেতু তিনি শুভানুধ্যায়ী এবং যেহেতু তিনি স্বামীজির পরম অনুরাগিনী, তিনি সঙ্গে সঙ্গে বলে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। কেন? নিবেদিতা লিখছেন, আই মেড এ ক্লিয়ার ব্রেস্ট অফ ইট টু হার। আমি একেবারে মন খুলে তাকে, অন্যত্র কিছু ঢেকে, কিছু চেপে, কিছু প্রকাশ করে বলতে হয়, ওকে আমি আমার অন্তরের সমস্ত কথা বলে দিলাম। এবং সমস্তটা শুনে তিনি ফিরে গেছেন, এক রাত্রি একদিনই ছিলেন। তিনি ওখান থেকে একটা চিঠি দিয়েছেন, যেটা আমি এইমাত্র পেয়েছি। বলল, মিসেস বুলের কষ্টের জন্য মিসেস বুলই সর্বতোভাবে দায়ী। এরপর নিবেদিতা বলছেন যে আমার ধারণায়, আমার বুদ্ধিতে, যে মিসেস বুলের মতন মানুষ, এরা অন্য কেউই এদের ঠিক সাহায্য করতে পারে না। My own conclusion about Saint Sarah is this, that no person can really help in a large and meaningful way a person like Saint Sarah. তার একটা অভ্যাসই হচ্ছে, she has a fashion of gathering a crowd round her. চারপাশে লোক না থাকলে তিনি অস্বস্তি বোধ করেন। এটা নিবেদিতার রিডিং। তার মধ্যে কিছু অন্যরকম হতে পারে, কিন্তু এটা ঘটনা যে তিনি চারপাশের অনেক মানুষজন না থাকলে পরে তিনি স্বস্তি বোধ করেন না, আর মানুষের একজন আরেকজনের থেকে উচ্চকণ্ঠে কথা বলবে। And that is a sheer waste of force, to my belief. But she cannot stay without a crowd.
অথচ তিনি কিন্তু যতদিন সুস্থ ছিলেন ততদিন কিন্তু সকাল সন্ধ্যা, ওই যে বললাম আমরা সব কিছু বুঝতে পারি না, তিনি কিন্তু সকাল সন্ধ্যা প্রাত্যহিক ধ্যানাভ্যাসটি তার ছিল। এবং তিনি তার ঠাকুর ঘরে শ্রীরামকৃষ্ণ, স্বামীজি, শ্রী শ্রী মা, আরেকটি মূর্তিও ছিল, সেটি হচ্ছে এডুইনা, ওলিয়ার প্রথম সন্তান, যেটির অকস্মাৎ মৃত্যু হয়। এবং এডুইনার ওপরে মিসেস বুলের অসম্ভব একটি স্নেহপ্রবণ, তার প্রথম নাতনি, এবং এডুইনাকে ঘিরে তার অনেক স্বপ্ন। এবং এডুইনা যখন মারা যান তখন স্বামীজি ওখানেই, আমেরিকাতেই না, এডুইনার মৃত্যুর সময় স্বামীজি এখানে। এটাই একটা ব্যাপার যে আমার কাছে এটা একটা খটকা, আমি এখনও এটা পাইনি, মানে আমার পড়া হয়নি আর কি। এখানে প্রবুদ্ধ প্রাণাজির যেটি সেন্ট সারার ওপরে প্রামাণ্য জীবনী, তো ওরই লেখা, তাতে উনি লিখছেন যে এডুইনার মৃত্যু 1898-এ। তা কি করে হয়? 1898-এ তো আপনার স্বামীজি, নিবেদিতা, মিসেস বুল, জোসেফিন ম্যাকলাউড, এরা প্রথমে বেলুড় মঠে বাস, তারপরে দীর্ঘ হিমালয় ভ্রমণ। এই জায়গাটা একটু আমাদের, আপনারা যারা এটা স্টাডি করেন একটু দেখে নেবেন, তাহলে পরের দিন আমাকে একটু বলতে পারেন যে কোন সোর্সে এটা, এই জায়গাটায় গন্ডগোল আছে মনে হচ্ছে। যাই হোক, আসল যে কথা, এডুইনাকে তিনি অসম্ভব স্নেহ করতেন, এই জন্য সিলভিয়ার জন্মের পরে তিনি একেবারেই বিরূপ ছিলেন সিলভিয়ার প্রতি। কিন্তু নিবেদিতা যখন গেলেন, আপনাদের আগের ক্লাসের চিঠিতে বলেছি যে ঘরের চারদিকে সিলভিয়ার ছবি। নিবেদিতা লিখেছেন যে এটার মধ্যে অনেক সত্যতা আছে, যে she craves for love, she wants to love and she wants to be loved। এটার মধ্যে অনেকটাই সত্যতা আছে, কেননা সিলভিয়াকে পছন্দ করতেন না। তারপরে একটি চমৎকার শিশু, তার ছবিও আছে ওই বইটিতে, ওই বয়সে, ওই 3-4 বছর বয়সে, নরওয়েয়ান পোশাকে আছেন। তো পরবর্তীকালে সিলভিয়াকে উনি গ্রহণ করেন, কিন্তু তারপরে তো তার মৃত্যু খুব দ্রুত হলো। এবার উনি বলছেন যে আমার নিজের ধারণা এই রকম, এবং ওকে কি সাহায্য করব। উনি তো কারোর সাহায্য নেওয়ার মতন মানুষ নন, এত বেশি স্বাধীন চেতা এবং এত বেশি নিজের গোঁ ধরে চলেন, তাকে তো সাহায্য করার খুব কোনো মানুষ চাইলেও পারবে না। তো আমার আশাটাই তো এখানে এই জন্য যে যাতে করে আমি তাকে সেবা করতে পারি, তার থেকেও বড় কথা তাকে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামীজির ভাবে সর্বদা ভাবিত রাখতে পারি, এটাই তো আমার কাজ। কিন্তু সেটা তো হচ্ছে না। অ্যান্ড ব্লেসেড বি ডক্টর কুলটার, যে তিনি বলেছেন যে আমাকে যে প্রফেসিং মাই রিটার্ন টু ইন্ডিয়া সুন অ্যান্ড রিনিউইং মাই রিয়েল ওয়ার্ক, যে ভারতবর্ষেই তোমার প্রকৃত কাজ এবং তুমি তাড়াতাড়ি ফিরে যাবে। যে কোনো কারণেই হোক, ডক্টর কুলটারের ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল। আচ্ছা, তারপরে বলছেন যে সিরি এবং তার মা এডিথ, আমরা যখনই স্টুডিও হাউস কেমব্রিজ ম্যাসাচুসেটসে ফিরে যাব ওখানে আসবেন। সিরি র্যাডক্লিফ কলেজে ল ডিগ্রি নেবে। এটা একদিকে ওর মা এবং ওর থাকাটা ভালো, কারণ ইট উইল কাউন্টার
সো কল্ড ম্যালাইন ইনফ্লুয়েন্সেস। ওই তখন তো ওই যে ওই প্রভাব, একটা ওই উইচক্রাফটের যে ধারণা, এই যে আমার একটা অশুভ একটা শক্তি বা চিন্তা আমার কাছে ছেড়ে দিচ্ছে, সেটা যাতে না হয়। যাই হোক, তাহলে পরে আমার এখানে থেকে কি লাভ? যে কারণে আমার এখানে আসা, সে কারণটাই তো নেই আমার মনে হচ্ছে। আমি তো কিছু তেমন করতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক, আমি যখন অবকাশ মতো আমি প্রতিদিনই প্রায় চেষ্টা করি, কিন্তু তার বোধহয় এই চেষ্টারও দরকার নেই। তিনি তো স্বস্বাধীন এবং তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই আমি করতে পারবো না। আর ও ও ও মাই হার্ট এইচেস টু গেট ব্যাক, ভারতে ফেরার জন্য আমি কতটা ব্যাকুল। আর সিরি এবং এডিতে থাকার দ্বারা বাইরের কতগুলো সাইকিক প্রভাব প্রতিহত হবে, এটা ঠিক, কিন্তু it will make a crowd and ultimately leading to tumult. এটা একটা আবার সেই ভিড়ভাট্টা বাড়বে এবং একটা হইচই হবে, যেটা মিসেস বুলের একটা আমি দেখছি জীবনের একটা অঙ্গ দাঁড়িয়েছে। That maybe it sounds to us a little unkind words by Nivedita about Mrs. Oli Bull, কিন্তু কথাটার মধ্যে কিছুটা সত্যি তো আছেই। আর নিবেদিতা সবসময়ই ওই সাইকিক ইনফ্লুয়েন্সার, কিন্তু ওর যে ব্যক্তিগত জীবনের ওই যে ব্যাপারটি, যে স্বামীজিকে দর্শন হলো, তোমার একটা গভীর দুঃসময় দিয়ে যাচ্ছ, তারপরে কিন্তু তোমার খুব ভালো সময় আসবে, এগুলোর ব্যাপারটার ওপরে এনিওয়ে আমাদের মনে রাখতে হবে, আমরা যারা সাধারণ ব্যক্তি, যে তার অসুখটি ছিল লং স্ট্যান্ডিং টিউমার, যেটা 33 ইয়ার্স উনি পালন করেছেন, অপারেশন হয়েছে, ফরচুনেটলি বিনাইন, কিন্তু তার একটা ধকল আছে। 2, তার আপনার তার ওই যে ডিজেনারেশন অফ নার্ভস ইন দ্য লেগ, টার্মিনাল ডিজেনারেশন। 3, অ্যানিমিয়া, অ্যান্ড ডিউ টু অ্যানিমিয়া ওর অক্সিজেন ফ্লো টু সেরিব্রাল পার্ট ওয়াজ ভেরি লেস। এখন ডাক্তাররা তৎকালীন যুগে একটা মিশ্র ইয়ে ছিল, সাইকিক ইন্টেনশনস অ্যান্ড ইনফ্লুয়েন্সেস অ্যান্ড ডিজায়ার্স, এগুলিতেও একটু আধটু বিশ্বাস করতেন, আবার এদিকে অ্যানাটমিক্যালি বা ফিজিওলজিক্যালি যেগুলো অসুবিধে, সেগুলোতেও একটু করতেন। তো তারপরেই বলছেন যে নাও অ্যাবাউট ইয়োর মেসেজ, নাও টু দ্য মেসেজ ইউ হ্যাভ সেন্ট অ্যাবাউট ভূপেন, মানে ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা। I can never tell it to Sarah. কেন? মানে ওখানে জোসেফিন ম্যাকলাউড বলেছেন যে ও অনেক পলিশড হয়ে গেছে, রিফাইন্ড হয়ে গেছে, পড়াশুনো অনেক এগিয়েছে, অ্যান্ড খুব কাল্টিভেটেড মাইন্ড। এখন যদি আর্থিক সাহায্য কিছু ভূপেন্দ্রনাথকে করা হয়, করেওছেন আগে, কিন্তু ওই আপনার স্ট্রে হেল্প মাঝে মধ্যে করেছেন না, মানে একটানা কখনো করেননি। এখন ম্যাকলাউড লিখেছেন, তুমি তো ওর কাছে আছো, তুমি ভূপেন্দ্রনাথ দত্তর জন্য একটুখানি, স্বামীজির ভাই তো, তুমি একটু সাহায্য, বলে এটা আমি পারবো না, এটা আমি পারবো না। ওয়েল, অ্যাবাউট ভূপেন্স বিং ফাইন অ্যান্ড কাল্টিভেটেড, আই হ্যাভ রেড আউট ইউর লেটার টু হার, কিন্তু আমি কি উনি হোয়াট শি শুড ডু অর শুড নট ডু ফর ভূপেন, I can't tell, because I shall never advise her unless I am asked. আর আমি তোমাকেও বলছি, জো, তুমিও কিন্তু চিঠি লিখো না ওই হেলিয়ারের পরামর্শ মতো যে ভূপেনের জন্য সাহায্য চেয়ে,
সেটা ঠিক হবে না। আরে সারাবুল তো খুব ভালো জানেন দ্যাট আই হ্যাভ টেকেন এ পার্ট, আমার যে ভূমিকা সেটা খুব ভালো জানেন। আই উড অলওয়েজ ওয়ান্ট হেল্প ফর হিজ ব্রাদার, হি এইচ ক্যাপিটাল, মানে স্বামীজির ভাইয়ের জন্য যে কোনো সাহায্য আমি সব সময় চাইব, এটা তো আমার স্বাভাবিক। তারপরেই বলছে, শুনে খুব খুশি হলাম যে ক্রিস্টিনা এতদিনে লন্ডনে তোমার সঙ্গে মিলিত হয়েছে, তোমরা দুজনে একসঙ্গে আছো। ক্রিস্টিনা না তোমায় অসম্ভব ভালোবাসে, and she says that you are so full of Swamiji that she can't but feel at home with you. তুমি স্বামীজিতে এত পরিপূর্ণ যে তোমার সঙ্গে থাকা মানে ও যেন নিজের ঘরে বাস করছে, এত বড় এত সুন্দর বাস ওর হয় না। আর জর্জের যে চিঠিটা পাঠিয়েছ, দ্যাট ওয়ান্ডারফুল লেটার রিটেন বাই জর্জ দ্যাট ইউ হ্যাভ সেন্ট, আই হ্যাভ রেড ইট আউট টু মিসেস বুল অ্যান্ড শি গাস্পড। বলে আরে গাস্প মানে এবারে দীর্ঘ শ্বাস ফেলেই বলছে হাত ধরে, ওয়েল আই ডিডন্ট নো জর্জ হ্যাড সো মাচ লাভ ফর স্বামীজি। চিঠিটা ছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিমটা জর্জ মন্টেগু পড়েছেন, এবং পড়ে তার ওপরে চিঠিটি লেখা, তাতে করে স্বামীজির প্রতি ভালোবাসা ছত্রে ছত্রে ফুটেছে। সেই চিঠিটা জোসেফিন ম্যাকলাউড পাঠিয়ে দিয়েছেন সারাবুলকে পড়ে শোনাবার জন্য। তখন সারাবুল ডিকটেট করেন, তারপরে ডিকটেটও করতেন না, বলতেন তুমি যা বোঝো আমার হয়ে লিখে দাও। তা এরও পরে বলল যে আমি তো জানতাম না যে জর্জ এত ভালোবাসে স্বামীজিকে। হ্যাঁ, জর্জ প্রকৃতই ভালোবাসতেন। দীর্ঘদিন বাদে যখন নাকি স্বামীজির দেহত্যাগের পরে যখন নাকি বেসিলেগেটের সঙ্গে অ্যালবার্টা এবং জর্জ দুজনে যখন আসলেন, বেলুড় মঠ দক্ষিণেশ্বর ঘুরছেন এবং সেখানে বারবার খুঁজছেন যে প্রথম কোথায় স্বামীজি শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে স্পর্শ করেছিলেন, সে জায়গাটা আমাকে দেখিয়ে দাও তো, ওই জায়গাটা জানবো। জানা মাত্র ওইখানে ধ্যানে বসলেন এই জর্জ মন্টেগু। কাজেই তারপরে নিবেদিতা লিখছেন, রিয়েলি টু গেট সাচ এ লাভ ইন ওয়ানস লাইফ, ইন ওয়ান লাইফ, ইজ এক্সট্রিমলি রেয়ার। জর্জ ইজ রিয়েলি ব্লেসেড। তারপরে বলছেন যে হয়তো আমি তোমাদের ভয় পাইয়ে দিয়েছিলাম আমার আগের চিঠিতে। আমি বারবারই লিখছি যে তোমাদের, এটা বোধহয় চায়ের পেয়ালায় তুফান করেছিলাম, ব্যাপারটা হয়তো তা নয়। কি জানো, এই জগৎটা, দিস ওয়ার্ল্ড ইজ এ, আমি ইংরেজিটা ব্যবহার করছি, দিস ওয়ার্ল্ড ইজ এ ক্রিস ক্রস অফ সাইকিক ডিজায়ার্স অ্যান্ড ইন্টেনশনস, and we are all wading through it knee deep. হাঁটু পর্যন্ত যেন ওই সাইকিক জগতে আমরা প্রত্যেকেই হাঁটছি। আর দেয়ার মেবি, তারপরে নিবেদিতা বলছেন, এবার দেখুন কতটা, নিবেদিতারও তো দিন শেষ হয়ে আসছে, দেয়ার মেবি অ্যান এলিমেন্ট অফ ট্রুথ ইন ইট, but I don't consider it any more important than I used to feel earlier. তবে এটা তো ঘটনা, the event was very very real and the horror overwhelming. ওই যে দোতলায় উঠে গিয়ে দেখলেন ওলিয়া দেখা করে গেছে, তারপরে উন্মাদের মতো ব্যবহার, একদম আপনাদের মধ্যে যারা ওই সব এই যে আপনার ব্ল্যাক ম্যাজিকের ওপরে ওমেন বইটা যদি কেউ দেখে থাকেন, এখানে ওমেনের মধ্যে যেরকম দেখবেন ওরা শুধু ক্রস নিয়ে বারবার ভূত তাড়ায়, মানে আছে না ওমেন, আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না। তো এই রকম ওইটা সেটা কিন্তু ঘটেছিল।
দোতলায় এমন অস্বাভাবিক ব্যবহার করেছিল, সেটাই অ্যালিউট করছেন নিবেদিতা অপ্রত্যক্ষ, একটু ইনডাইরেক্টলি। But the experience was a very real one, and the horror overwhelming. ভয় তো পেতেই হবে ওতে। Yet both Helier, Mrs. Helier and I, we both feel that immediate chances of her insanity or death might be probably non-existent. এক্ষুনি মরে যাবে বা এক্ষুনি উন্মাদ হয়ে যাবে বদ্ধ, এমনটা হয়তো নয়, এটা হয়তো একটু বাড়াবাড়ি হবে। কিন্তু এ সব কিছু জিনিসই আমাকে মনে করিয়ে দিচ্ছে, all these bring me back the voice of Swamiji, give up these Maya, give up this Maya, এই সমস্ত জিনিসগুলি মায়ার জগতের, এটাকে ত্যাগ করো। seek for মুক্তি alone, একমাত্র মুক্তি বা ব্রহ্মলীন হওয়া বা ঈশ্বর লাভ করা, এটাই একমাত্র। These all brings back to me the echo of Swamiji's voice. সেটা কি? Give up this Maya, seek for mukti. So let all the psychic desires and intentions fight amongst themselves. তারা নিজেদের মধ্যে মারামারি করুক to settle it, but I can only say the only salvation is mukti, পরিত্রাণ। salvation কথার এমনি অর্থ পরিত্রাণ। আমাদের মুক্তি আর ওদের salvation এক নয়। বাংলা করলে পরিত্রাণ শব্দটা হচ্ছে salvation-এ। তো বলছেন নিবেদিতা সেইভাবেই যে only salvation is mukti, and the only help in the world, পৃথিবীতে একমাত্র সেবা আমরা করতে পারি to help one to reach it, একজন মানুষ যাতে এইটি শেষ পর্যন্ত অর্জন করতে পারে, সে ঈশ্বর লাভ করতে পারে বা ব্রহ্মলীন হতে পারে, জ্ঞানেই হোক, জ্ঞান মার্গেই হোক, ভক্তি মার্গেই হোক। এর পরেই নিবেদিতার চিঠি এখানটাতেই শেষ হচ্ছে। শুধু দুটি কথা তিনি যোগ করেছেন যে আমি জানি তোমার জন্মদিন, আমি ভুলিনি। 26th December, the day after Christmas, is your birthday, but probably I am not sending any gift this year. কতটা দুঃখ ওর এই একটা লাইনে, কিন্তু ভেরি সিম্পল। এবার তোমাকে আমি কোনো উপহার পাঠাতে পারছি না। কোত্থেকে পারবেন? এবার আমি তোমাকে কোনো উপহার পাঠাতে পারছি না। yours etc. আপনাদের সবাইকে, মহারাজকে প্রণাম, আপনাদের সবাইকে প্রণাম।